নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলাঘাট স্ট্রিটে। এই যে সোজা রাস্তাটা, এটা চলে গেছে মানিকতলা হয়ে আরও অনেক দূরে। আর এই যে ডান দিকে চলে গেলেই নিমতলাঘাট মহাশ্মশান। আর এই রাস্তার থেকে একটা বাইলেন চলে গেছে, যার যে বাইলেনে রয়েছে কলকাতার একটি প্রাচীন মন্দির। আপনারা দেখুন, এখানে লেখা রয়েছে দুর্গেশ্বর মহাদেব মন্দির, ইংরেজিতে লেখা রয়েছে মোটা মহাদেব মন্দির, ওয়ার্ড নাম্বার 20। এই গলিপথে গেলেই ওই মন্দিরটি দেখা পাবো। এই যে সেই সরু গলিপথ, অপ্রশস্ত গলিপথ, এখান দিয়ে গেলেই আমরা মোটা মহাদেবের মন্দিরে দেখা পাবো। যে মন্দিরটি অনেক প্রাচীন মন্দির, সেই মন্দিরে একটা ইতিহাস আছে, সেটা আপনাদের বলবো। তার আগে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর আমার এই চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন। আর এই রকম আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আমরা ক্রমশ এগিয়ে যাই গলির ভেতর দিকে। আমরা ঢুকে পড়েছি সেই গলিতে। এটা অনেকে মোটা মহাদেবের মন্দিরের গলিও বলে থাকেন। এই যে দেখাচ্ছি আপনাদের মন্দিরটা, এই দেখুন বট অশ্বত্থের ঝুড়ি কত মোটা হয়ে ওপর থেকে নিচে নেমে এসেছে। উপরে ঝাঁকড়া বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, আপনারা দেখছেন। এই শেকড় আর ঝুড়ি এই গোটা মন্দিরটাকে প্রায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। শেকড়গুলো কত মোটা। আর এখানে অনেকে ঢিল বেঁধেছেন বা সুতো বেঁধেছেন মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। এই যে দেখছেন আপনারা, আপনারা দেখুন যে কত মোটা মোটা ঝুড়ি নেমেছে, মানে এটা গাছের আকারের সমান। আর কত ঝুড়ি নেমেছে, পুরো এই দিকের দেয়ালটা জুড়ে পুরো মানে মোটা মোটা ঝুড়ি নেমেছে। এই দিকটা এটা দেখুন, এখানে এই দিকটা একটু সরু সরু ঝুড়ি, এগুলোকে বেঁধে রাখা হয়েছে এবং নিচের দিকটা খানিকটা ছেটেও দেওয়া হয়েছে। আর এটা একদম মাটির তলায় চলে গেছে, দেখছেন এটা ঝুড়িগুলো মাটির তলায় চলে গেছে। কত সুতো বাঁধা এখানে। এখানে প্রচুর ভক্ত আসে প্রতিদিন মন্দিরে পুজো দিতে, বাবার কাছে মনস্কামনা জানাতে। এই মন্দির অতি প্রাচীন, সে মন্দিরের ইতিহাসটা আপনাদের ভিডিওতে বলবো। আগে আপনারা মন্দিরটা দেখুন, মন্দিরের ইটগুলো দেখুন কত পাতলা পাতলা ইট দিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। হ্যাঁ, এই অংশটা হচ্ছে মন্দিরের ভিত্তিবেদী। দেখুন কত মানুষ বসে আছেন। আর এই গলিটার নাম হচ্ছে মোহাম্মদ রমজান লেন। আমরা এবার মন্দির চত্বরে প্রবেশ করব। দেখুন কত ভক্ত এসেছেন এখানে বাবার কাছে তাদের পুজো দিতে এবং মনস্কামনা জানাতে। মন্দিরের সামনের দিকটা দেখাবার চেষ্টা করছি। দেখুন প্লাস্টার খসে গেছে, ইটগুলো বেরিয়ে পড়েছে, পাতলা পাতলা ইট। উপরে ছাদ ফাটিয়ে বট অশ্বত্থের গাছ মাথা তুলে দাঁড়িয়েছে ঝাঁকড়া হয়ে। আর শেকড় নাগিয়ে দিচ্ছে, যেগুলো দেখিয়েছি আপনাদের। দেখুন এটা হচ্ছে মন্দিরের সামনের দিক। ভেতরে একটা বড় শিবলিঙ্গ আছে, আপনাদের দেখাবো। বিশাল বড় শিবলিঙ্গ। দাদা থেকে 10 ফুট মিনিমাম। নমস্কার, আমি একজন ভক্তকে পেয়ে গেছি, বাবার ভক্তকে। আপনি আপনার নামটা যদি বলেন। নাম অজিত সিং। অজিত সিং, আপনি কতদিন ধরে মন্দিরে আসছেন? 20-22-25 বছর হয়েছে। আচ্ছা, আপনি কি মানে সোমবার প্রত্যেক সোমবার করে আসেন? আজকে যেহেতু সোমবার বাবার বার, ওই জন্য ভক্তের একটু ভিড়টা রয়েছে। এছাড়া তো মানে যেদিনকে বাবার যে উৎসবগুলো হয় প্রত্যেক সোমবার। আচ্ছা, আসেন এখানে। আর ওই এই সময় যখন শিবরাত্রির দিন তখনও ভিড় হয় প্রচুর, তো তাই না? তখন তো আর মানে চিন্তা করা বাইরে, 3-4 ঘন্টা আপনাকে দাঁড়াতে, তখন প্রচুর ভিড় হয় মন্দিরে। 4 ঘন্টা বাইরে দাঁড়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। মন্দিরের সামনের দিকটাই দেখাবার চেষ্টা করছি।
মন্দিরটি তখনকার দিনে পাতলা পাতলা ইট আর চুনসুরকির গাঁথনি দিয়ে তৈরি। একটি মন্দিরের উত্তর দিক, এটি বর্তমানে মূল প্রবেশ পথ, কিন্তু মন্দিরের মূল প্রবেশ পথ কিন্তু পশ্চিম দিকে। আর এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে বিশাল একটি শিবলিঙ্গ, বিশাল একটা মোটা শিবলিঙ্গ আছে, প্রায় 8-10 ফুট মতন হবে। সেই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে গেলে আপনাকে পাশে একটা লোহার সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠে আপনাকে বাবার মানে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হবে। শিবলিঙ্গটি প্রায় 8 ফুট উঁচু এবং বিশাল মোটা, এই জন্য এই শিবলিঙ্গটিকে অনেকে মোটা মহাদেব বলে থাকেন। আসলে এই শিবলিঙ্গের নাম হচ্ছে দুর্গেশ্বর শিব মন্দির। যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা এর নামকরণ করেছিলেন দুর্গেশ্বর শিব, আর এই মন্দিরটা ছিল দুর্গেশ্বর শিব মন্দির। আপনাদের সেই কথা আপনাদের পরে বলবো, আপনাদের জানাবো সেই ইতিহাস। এই দেখুন ভেতরে শিবলিঙ্গেতে বিভিন্ন মহিলারা জল দিচ্ছেন। দেখুন শিবলিঙ্গটি কত উঁচু, কত দেখাতে পাচ্ছি জানি না। সিঁড়ি বেয়ে উঠছেন অনেকে, সিঁড়ি বেয়ে উঠে ওই দেখুন শিবলিঙ্গের মাথায় মাথা টেকিয়ে প্রণাম করছেন। আর এই যে একটা ডান দিকে লোহার সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠে দেখুন জল ঢালছেন। ওই দেখুন জল ঢালছেন, দুধ ঢালছেন। বিরাট উঁচু শিব, খুব মোটা। কি মোটা শিবলিঙ্গ দেখুন। দেখুন মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েছি। গর্ভগৃহের ছাদটা দেখুন, আর শিবলিঙ্গ দেখুন কত মোটা শিবলিঙ্গ। এই যে লোহার সিঁড়ি বেয়ে অনেকে উঠে উঠে বাবার মাথায় জল ঢালছেন, দুধ ঢালছেন। আর এই যে বিশাল শিবলিঙ্গ দেখুন মাটি থেকে কতটা উঁচু আর কত মোটা দেখুন, দেখুন। আর এখানে নন্দী মহারাজ আছেন বাবার পাহাড়ায়, দেখাচ্ছি আপনাদের। এই যে নন্দী মহারাজ বাবার পাহাড়ায় রয়েছেন, এই দেখুন। এই দেখুন এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে সবাই উঠে জল ঢেলে আবার নেমে যাচ্ছেন। শিবলিঙ্গটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। বিশাল উঁচু শিবলিঙ্গ, মোটা শিবলিঙ্গ দেখুন, পুরো কালো পাথরে। এটা একটা অপূর্ব শিল্পকর্ম বটে, কত সুন্দর কারুকাজ করা আছে শিবলিঙ্গে। মন্দিরের ভেতরটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের। প্রাচীন মন্দির, একটা ত্রিশূল আছে দেখুন, কত উঁচু ত্রিশূল, কত উঁচু ত্রিশূল দেখুন। এটা একটা বেদির উপর রয়েছে, এটা প্রায় ত্রিশূলটা 7-8 ফুট উঁচু হবে, 7-8 ফুট উঁচু হবে ত্রিশূলটা। দুদিকে সিঁড়ি আছে, দুদিকেই সিঁড়ি দিয়ে ওঠা যায়। এই দেখুন একটা মন্দিরের সাপও আছে, তামার তৈরি সাপ রয়েছে একটা, এটাও বেশ বড় উঁচু সাপ। বড় একটা ঘন্টা আছে। শিবলিঙ্গটা দেখাচ্ছে, আবার আপনাদের দেখাচ্ছে কত উঁচু। মানুষটা বেদির উপর দাঁড়িয়েও শিবলিঙ্গের মাথাকে স্পর্শ করতে পারছেন না, এত উঁচু। সবাই ওপর থেকে দুধ জল ঢালছেন শিবলিঙ্গের মাথায়। আপনারা দেখুন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আমি এই মন্দিরের যারা প্রতিষ্ঠাতা সেই পরিবারের ইতিহাস সম্পর্কে দু একটা কথা আপনাদের জানাবার চেষ্টা করছি। এই মন্দিরটি তৈরি করেছিলেন তখনকার দিনের বিখ্যাত জমিদার, ব্যবসায়ী ও কয়েকটি জাহাজের মালিক মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দাস দত্ত ও জওহরলাল দাস দত্ত। আজ থেকে প্রায় 230 বছর আগে, প্রায় 1794 সালে এই মন্দিরটি তারা 2 ভাই নির্মাণ করেছিলেন।
হাটখোলা দত্ত পরিবার ছিল খুবই ধার্মিক পরিবার। এই পরিবার সম্পর্কে একটু পরে বলি, আগে বলি আমাদের কলকাতার কথা। আমাদের কলকাতার আরেক নাম কালীক্ষেত্র, কারণ এই শহরের দুই প্রান্তে রয়েছে দুটি কালী মন্দির, যে মন্দিরের কথা নতুন করে আর বলার কিছু নেই। শহরের উত্তরে দক্ষিণেশ্বরে রয়েছে মা ভবতারিণী মন্দির, আর দক্ষিণে কালীঘাটের মা কালীর মন্দির। এছাড়াও কলকাতায় রয়েছে আরও নানান কালী মন্দির, এবং কালী মন্দির ছাড়াও কিন্তু রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির, যেগুলি খুবই প্রাচীন। উত্তর কলকাতায় 3টি প্রাচীন শিব মন্দিরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হচ্ছে দুর্গেশ্বর, যে মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছে, আরেকটা হচ্ছে রামেশ্বর, এবং আরেকটি হচ্ছে বানেশ্বর। রামেশ্বর শিব মন্দিরটি তৈরি করেছেন নন্দরাম সেন। কুমারটুলির কাছে নন্দরাম সেন স্ট্রিটে ওই মন্দিরটি অবস্থিত। আর কুমারটুলি অঞ্চলে বনমালী সরকার স্ট্রিটে রয়েছে বনমালী সরকার প্রতিষ্ঠিত রামেশ্বর শিব মন্দির। আজকে শুধু বলবো আপনাদের দুর্গেশ্বর শিব মন্দিরের কথা। তার আগে শিব সম্পর্কে দু একটি কথা বলিনি। অনেকের মধ্যে শিব হলেন অনার্য দেবতা, তাই তিনি দক্ষ রাজের যজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। তিনি যেমন ধ্বংসের দেবতা, আবার তিনি হলেন লিঙ্গ স্বরূপ প্রজননের দেবতা। অন্যান্য দেবতাদের থেকে শিব একটু আলাদা। তিনি সামান্য বেলপাতা আর জলে তুষ্ট। তার ষোড়শ প্রচারে পুজো করার কোনো দরকার নেই। এই কারণেই তিনি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় দেবতা। ধনী গরিব তাই নির্বিশেষে তার পুজো করতে পারে। এইবারে বললে হাটখোলা দত্ত পরিবারের কথা, যে দত্ত পরিবার এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আজ থেকে কয়েকশো বছর আগে বাংলার রাজা আদিশনের আমন্ত্রণে কনৌজ বা কান্যকুর্দ থেকে যে 5 জন ব্রাহ্মণের সাথে 5 জন কায়স্থ এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন পুরুষোত্তম দত্ত। তারা ছিলেন ভরদ্বাজ বংশী। তার অধস্তন দ্বাদশ উত্তর পুরুষ তেকুড়ি দত্ত বা ওরফে দেবদাস দত্ত বালি গ্রাম থেকে আঙ্গুরের জমিদারি পত্তন করে এখানে বসতি স্থাপন করেছিলেন। এই তেকুড়ি দত্ত ছিলেন বাংলার সুলতান সিকান্দর শাহের কোষাধ্যক্ষ। তিনি তার কাজের জন্য বিশ্বাস উপাধি লাভ করেছিলেন। পরবর্তীকালে সুলতান তাকে মজফ্ফরপুরে রাজস্ব আদায়ের কাজে দায়িত্ব দেন এবং তাকে চতুরঙ্গ উপাধি প্রদান করেন। সেই থেকে এই পরিবার দত্ত চৌধুরী পরিবার হিসেবে পরিচিতি লাভ করে। এই তেকরি দত্তের পঞ্চম উত্তর পুরুষ কন্দর্প রাম দত্ত চৌধুরীর ছিল 3 পুত্র, গোবিন্দ শরণ, রামশরণ এবং হরিশরণ। গোবিন্দ শরণ দত্ত চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র হওয়ার সুবাদে তিনি তার পিতার স্থলাভিষিক্ত হন। তার পিতা ছিলেন মুজফ্ফরপুরের রাজস্ব আদায়ের দায়িত্বে। এর ফলে হয় পারিবারিক অশান্তি। গোবিন্দ শরণ দত্ত চৌধুরী আন্দুল ছেড়ে চলে আসেন গোবিন্দপুরে। আপনারা জানেন যে কলকাতার 3টি গ্রাম নিয়ে গঠিত, গোবিন্দপুর, সুতানুকি ও কলকাতা। এই যে গোবিন্দপুরে গোবিন্দ শরণ দত্ত চৌধুরী এসে বসবাস শুরু করেছিলেন। বলা হয়ে থাকে যে এই গোবিন্দ শরণের নাম অনুসারেই এই জায়গাটির নাম হয় গোবিন্দপুর। দিগ্বিজয় প্রকাশ গ্রন্থে বলা আছে, গঙ্গার পূর্ব তটে কালিকা পীঠের সন্নিকটে গোবিন্দ শরণ গোবিন্দপুর নামে গ্রামের পত্তন করেছিলেন। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই গোবিন্দপুরে দুর্গ নির্মাণ করতে গেলে গোবিন্দ শরণের উত্তর পুরুষ রামচন্দ্র দত্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে জমি বিনিময় করেন। তিনি আহিরিটোলা থেকে জোড়াবাগান পর্যন্ত এক বিশাল জমির মালিক হয়ে যান এবং সেখানে বসত বাড়ি এবং শিব মন্দির নির্মাণ করেছিলেন। তার নাতি মদন মোহন দত্তের কথা আগেই বলেছি, যিনি ছিলেন ব্যবসায়ী, জমিদার এবং কয়েকটি জাহাজের মালিক। তিনিও ছিলেন অতীব ধার্মিক মানুষ। তিনি কলকাতা, কাশী, মেদিনীপুরে প্রভৃতি অঞ্চলে অনেক মন্দির নির্মাণ করেছিলেন। গয়ার পেতশিলায় ওঠার যে বিশাল উঁচু সিঁড়ি দেখা যায়, তা কিন্তু মদন মোহন দত্তের কীর্তি। তারই সুযোগ্য 2 পুত্র রসিকলাল দাস দত্ত ও জওহরলাল দাস দত্ত 1794 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেছিলেন। তার উল্লেখ রয়েছে এই মন্দিরে। এছাড়া মন্দিরটি কিন্তু মূলত পশ্চিমমুখী। পশ্চিম দিকে ছিল গঙ্গা। গঙ্গা এখন অনেক সরে গেছে, সেই জন্য বোঝা যায় না ব্যাপারটা। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ত্রিখিলানযুক্ত প্রবেশ পথ। আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা আগেও দেখেছেন, আমার বলার জন্য আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই 3টি খিলান, যার দুপাশে 2টি খিলান বন্ধ হয়ে গেছে। আপনারা খিলানের কাজগুলি দেখছেন। এখানে একটা সময় কিন্তু টেরাকোটা বা পোড়ামাটির কাজ ছিল। অতীতকালে যারা গবেষণা করেছেন এই মন্দির নিয়ে বা পর্যবেক্ষণ করেছেন, তারা তাদের লেখায় সে কথা উল্লেখ করে গেছেন। আমি দেখাচ্ছি এই মাঝখানের শুধু খিলানটুকু যে খোলা আছে, যেখান থেকে মন্দিরটি ভেতরে গর্ভগৃহটি দেখা যায়। আর ডান দিক বাঁ দিক দুদিকের খিলানটি
কিন্তু বন্ধ আছে, বন্ধ করে দেওয়া হয়েছে আর কি। যেহেতু পশ্চিম দিকে মন্দিরের মূল প্রবেশপথ ছিল, সেই জন্য প্রবেশপথের উপরে একটি ফলক আছে যেখানে লেখা আছে এই মন্দিরের প্রতিষ্ঠা সাল। সেখান থেকেই যারা গবেষক ঐতিহাসিকরা এই মন্দিরের প্রতিষ্ঠাকাল নির্ণয় করেছেন। শকাব্দে লেখা ছিল, সেটা মানে খ্রিস্টাব্দে রূপান্তরিত করা হয়েছে। আপনারা দেখছেন খিলানের কাজগুলো, তো এখনো তার অতীত গৌরব খানিকটা ধরে রেখেছে বলা যেতে পারে। মন্দিরের মূল প্রবেশপথ পশ্চিম দিকে হলেও উত্তর দক্ষিণেও দুটি প্রবেশপথ রয়েছে। উত্তর দিকের পথটি আপনাদের দেখিয়েছি, যেটি বর্তমানে মূল প্রবেশপথ। এছাড়াও দক্ষিণ দিকেও কিন্তু একটি প্রবেশপথ রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেই প্রবেশপথটি। এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দিকের দেয়াল। এখানেও দেখছেন বর্ডার অশ্বত্থের ঝুড়ি একেবারে মাটির গভীরে শেকড় চাড়িয়ে দিয়েছে। ওপরটা দেখাবার চেষ্টা করছি, যেখানে গাছের ঝাঁকড়া ঝাঁকড়া ডালগুলো দেখা যাচ্ছে। এই যে দেখুন দক্ষিণের প্রবেশ পথ আপনাদের দেখাচ্ছে। এটা এখানে মানুষে দাঁড়িয়ে আরতি করছেন ধুনুচি দিয়ে। আপনারা দেখছেন যে এখান থেকে শিবলিঙ্গটি দেখা যায়। আপনারা শুনছেন যে মন্দিরের গর্ভগৃহে কোনো এক ভক্ত উদারত কণ্ঠে শিল্প মহিমা গাইছেন। সবাই খুব উপভোগ করছেন বিষয়টা, সত্যি খুব ভালো লাগছে। সমস্ত মন্দির চত্বর জুড়ে একটা আধ্যাত্মিক পবিত্র ভাব তৈরি হচ্ছে, তার সুর গমগম করছে মন্দির চত্বর জুড়ে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের ভিডিও যদি মন্তব্যের কলমে জানান তাহলে কৃতজ্ঞ থাকবো। আর আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি সেটি যদি মন্তব্যে জানান তাহলে আপনাদের পরের ভিডিওতে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাবো। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি পুরো দেখলেন এবং আমার সাথে রইলেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা দেখতে দেখতে সেই গলিপথে এসে পৌঁছে গেছি, যেটা মোহাম্মদ রমজান লেন। এই যে সেই রাস্তা, যে গলিপথ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, ওই যে সেই ডান দিকে যে প্রবেশ পথটি, যেটি নিমতলা ঘাটি স্ট্রিটের সঙ্গে সংযুক্ত। আর এই বাঁ দিকে রাস্তাটা চলে গেছে পাড়ার ভেতরে। আর একটা কথা বন্ধুরা, যেটা বলা হয়নি, আমার চ্যানেলটি কিন্তু একবারে নতুন চ্যানেল, তাই সবার কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। নমস্কার, ধন্যবাদ।